নমস্কার, শুরু করছি বাংলা বলছি। আমরা দুদিন আগেই দেখেছি কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন এবং সেই উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থীর জয়লাভ। আমরা 2021-এর পরবর্তী সময়ে যতগুলো বাই ইলেকশন দেখেছি, শাসককে একমাত্র বেগ দিতে পেরেছিল সাগরদিঘি মডেল। যদিও বাম কংগ্রেসের সেই সাফল্য সেটা বেশি দিন তারা ধরে রাখতে পারেননি, কারণ নির্বাচিত প্রার্থী বাইরন বিশ্বাস তিনি 3 মাসের মধ্যেই শিবির বদল করেছিলেন। কিন্তু গত 4 বছরে একের পর এক ইস্যুতে রাজনৈতিক মহল উত্তাল হয়েছে, কলকাতার রাজপথে ঝড় উঠেছে। বিরোধীরা প্রত্যেক দিন, সেটা শিক্ষা নিয়োগ দুর্নীতি হোক, সেটা আরজিকর কাণ্ড হোক, একের পর এক ইস্যুতে শান দিয়েছেন। কিন্তু যখনই ভোটের অঙ্কে আসছে, গত 2024-এর জুন থেকে যদি আমরা দেখি, কারণ 2024-এর জুনে লোকসভা নির্বাচনের ফলাফল বেরিয়েছিল 4 জুন, তার পরবর্তী সময়ে এ রাজ্যে যতগুলো উপনির্বাচন হয়েছে প্রত্যেকটা উপনির্বাচনেই জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। প্রশ্ন হচ্ছে যে 2026-এর বিধানসভা নির্বাচন আসতে তো বেশি দেরি নেই, এই কয়েক মাসের মধ্যে কি এই ধারাই বজায় থাকার ইঙ্গিত? বিরোধীরা যারা প্রত্যেক দিন নানা ইস্যুতে ঝড় তুলছেন, তারা কেন এই ইস্যুগুলোকে ভোটের বাক্সে ট্রান্সলেট করতে পারছেন না? আমরা দেখেছি এমনকি পরশু দিনও যখন বিজেপি হিন্দু ভোটের অঙ্ক তার হিসেব নিকেশ করছিল, সেই সময় সূত্রের খবর যে আরএসএসের পক্ষ থেকে বার্তাটা স্পষ্ট করে দেওয়া হয়েছে যে তারা দিনের শেষে হিন্দু ভোটের হিসেব চান না, তারা চান রেজাল্ট, তারা চান আসন। অন্যদিকে বাম কংগ্রেস, আমরা যদি দেখি যে 2021 পরবর্তী সময়ে যখন 2022-এর ফেব্রুয়ারিতে 108টা পুরসভায় নির্বাচন হয়, বা যখন বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়, তখন বামেদের যে রাইজ দেখা গিয়েছিল, সামান্য হলেও যে ঊর্ধ্বগতি দেখা গিয়েছিল, সেটাকেও তারা এই 3 বছরে কাজে লাগাতে পারলেন কি? অন্তত ভোটের ফলাফলের অঙ্ক সেটা বলছে না। আর এই সব নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে যারা আছেন তাদের সঙ্গে পরিচয় করে দিই। আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক সাংবাদিক সুমন ভট্টাচার্য, আমাদের সঙ্গে বিজেপির পক্ষ থেকে রয়েছেন অভ্র সেন, কংগ্রেসের পক্ষ থেকে অশোক ভট্টাচার্য, এবং আমাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যেই যোগ দেবেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সুদীপ রাহা এবং সিপিআইএম এর পক্ষ থেকে সায়ন ব্যানার্জি। আমি শুরুতে একবার দেখিয়ে দিই আপনাদের যে কী হবে 2026-এর ভোটে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি অনুযায়ী বিজেপি কি পাবে হিন্দু ভোট? হিন্দু ভোট কি কনসলিডেটেড হবে, নাকি কালীগঞ্জেরই অ্যাকশন রিপ্লে দেখা যাবে 2026-এও? দেখুন, আর বেশি দেরি নেই, বছর ঘুরলেই বেজে যাবে বিধানসভা ভোটের দামামা। তাই এখন থেকে শুরু হয়ে গেছে জল্পনা, কে ছিনিয়ে নেবে কোন আসন। বিজেপির হিন্দু ভোট এককাট্টা করার চেষ্টা আদৌ কি কাজে আসবে, নাকি গত 11টি উপনির্বাচনের মতো বিধানসভা নির্বাচনেও ড্যাংডিঙিয়ে জিতে যাবে তৃণমূল? তরজা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। তবে কালীগঞ্জের ভোটের ফলাফলে এর মধ্যেই মতভেদ তৈরি হয়েছে শুভেন্দুর সঙ্গে আরএসএসের। মঙ্গলবার ফেসবুক পোস্ট করে শুভেন্দু লেখেন, কালীগঞ্জ উপনির্বাচনে মুসলিম অধ্যুষিত সিংহভাগ বুথে বিজেপি প্রার্থী প্রাপ্ত ভোট হয় 1 সংখ্যায় সীমাবদ্ধ অথবা 50-এর গণ্ডি পেরোয়নি। বিজেপি প্রার্থী মুসলিমদের ভোট পাননি। আবার হিন্দু সংখ্যাগরিষ্ঠ বুথে প্রায় সবগুলোতেই বিজেপি এগিয়ে। পশ্চিমবঙ্গে হিন্দু ভোটারদের এই ঐক্যের ছবি আগামী দিনে রাজ্যে হিন্দুত্ববাদী রাজনীতির ধ্বজা ওড়ানোর ইতিহাস রচনা করতে চলেছে। সূত্রে খবর, শুভেন্দুর এই তত্ত্বের সঙ্গে একমত নয় আরএসএস। সংঘের শীর্ষ স্তর থেকে বার্তা দেওয়া হয়েছে, বিধানসভার আসনে জয় চাই, হিন্দু ভোটের হিসেব চাই না। আরএসএসের মতে জিততে হবে, হেরে গেলে চলবে না। কোন বুথে হিন্দু ভোট বেশি পেলাম তাতে এখন কোনো লাভ নেই, কয়েক মাস বাকি বিধানসভা ভোট, তাই ওইসব হিসেবের কোনো দাম নেই। আমাদের মূল লক্ষ্য জয়, 2026-এ সরকার গঠন করা। কালীগঞ্জ উপনির্বাচনে জিততে পারিনি আমরা, এটাই শেষ কথা। হিন্দু ভোটের হিসেব দেখিয়ে আসল বিষয় থেকে পালালে চলবে না। এই বার্তা থেকেই পরিষ্কার, হিন্দু ভোট একত্রিত করার কথা বলে শুভেন্দু যে বার্তা দিতে চাইছেন তাতে খুশি নয় আরএসএস নেতৃত্ব। বরং অনেক ক্ষেত্রে এই বিভাজনের বার্তাই যে জয়ের পথে বাধা হতে পারে তাও সংঘের একাংশ মনে করছেন। তবে তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ে হিন্দু ভোটই যে পাখির চোখ করতে চান বিরোধী দলনেতা, তা যুব মোর্চার মক পার্লামেন্টে স্পষ্ট করে দিয়েছেন শুভেন্দু। আমাদের আইডিওলজি জনসংঘের আইডিওলজি। রামনবমীর মিছিলে ডালখোলাতে দিশরাতে হাওড়াতে পাথর ছোড়া হয়, উল্টে হিন্দুদেরকে জেলে নিয়ে যাওয়া হয়। সরস্বতী পুজো আপনি বন্ধ করেন,
প্রতিবাদ করে যে কোর্টে যায় তাকে আপনি জেলে নিয়ে যান। রথযাত্রা পালন করুন, হিন্দু ঐক্য গড়ে তুলুন। আর এক্ষেত্রেই প্রশ্ন, কি হতে পারে 2026-এর ভোটে? কালীগঞ্জের উপনির্বাচনে দেখা গেছে 2021 বা 2024-এর লোকসভা ভোটের তুলনায় কম ভোট পেয়েছে বিজেপি, প্রায় 2% ভোট কমেছে তাদের। 2024-এর লোকসভা ভোটের পর সবকটি উপনির্বাচনে জিতেছে তৃণমূল, ফলে হিন্দুদের এক হওয়ার আওয়াজ তুলে কতটা ভোট বিজেপি নিজের ভাগে টানতে পারবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। কলকাতা টিভি। আমি অভ্রর কাছে শুরুতে আসি। অভ্র, আমরা ইসবার 200 পার দেখেছিলাম, সেই 200 পারের স্বপ্ন, সেই স্বপ্নে জল তো ঢেলেই ছিল 2021-এর বিধানসভা নির্বাচনের ফলাফল, কিন্তু 77 যে সংখ্যাটা, সেই 77 সংখ্যাটাও তোমরা ধরে রাখতে পারোনি। বিধায়ক সংখ্যা সেটা কমতে কমতে 60-এর ঘরে এসে এই মুহূর্তে ঘোরাফেরা করছে। সামনে 21শে জুলাই, নানা রকমের স্পেকুলেশন চলছে। আমি সেটা বাদ রেখেও বলছি, জাস্ট নির্বাচনের নিরিখে যদি দেখি, ইস্যুর তো সত্যি গত কয়েক বছরে অভাব ছিল না, এবং সেই ইস্যুতে বিজেপি তারা ঝাঁপিয়েছে, তারা বিধানসভার ভেতরে ঝাঁপিয়েছে, তারা রাজপথে ঝাঁপিয়েছে, তারা সোচ্চার হয়েছে যে কোনো ইস্যুতে। কিন্তু তারপরও যে ফলাফলের ধারাবাহিকতা দেখা যাচ্ছে, তাতে কিন্তু এখনো শাসক শিবিরের মনে সামান্যতম ভয় ধরানোর মতো নামবে সেটা দেখা যাচ্ছে না। কেন? দেখুন মৌপিয়াদি, কালীগঞ্জ তো একটা মডেল, একটা মহান মডেল, মহান তৃণমূলী মডেল। আমরা কি দেখলাম এখানে, যদিও আপনারা আগেই প্যাকেজে দেখিয়ে দিলেন যে হিন্দু ভোট একত্রিত হয়েছে, সেই নিয়ে কথা বলা যাবে না, বললে অনেক সেটা অন্যায় হয়ে যাচ্ছে বা ঠিক নয়। ঠিক আছে, আমি সব কথা বলছি না, আমি বলছি না, আমি যেটা বলছি সেটা আর আমি যেটা বলছি সেটা শুনুন, আমি বলছি না। ডোন্ট মিস ইন্টারপ্রেট। আরে ঠিক আছে, আমি বলছিও না, আপনি ইন্টারপ্রিটেশনের ছেড়ে যাওয়ার প্রশ্ন নেই। কনসলিডেটেড হয়েছে কি হয়নি সেটা নিয়েই তো কথা বলছি। আমি অন্য কথা বলছি, আমি ওই কথা বলছি না। আমি বলছি কালীগঞ্জ তো একটা মডেল, মহান তৃণমূলী মডেল, যেখানে এরা জয়ের আনন্দে বিজয় উল্লাস করতে গিয়ে তামান্না খাতুন নামে একটি মেয়েকে বোমার আঘাতে, মোস্ট আনফরচুনেট, এটা নিয়ে আমরা আলোচনা করেছি, গত পরশু এটা নিয়ে আলোচনা করেছি। দাঁড়ান শেষ করতে দিন। খালি আনফরচুনেট নয়, এটা তৃণমূলী মডেল, তৃণমূলী মডেল। কারণ তামান্না খাতুনের পরিবারের লোক 24 জনের বিরুদ্ধে এফআইআর করেছে, আর এখনো অব্দি যা লাস্ট পাওয়া খবর মাত্র 5 জন অ্যারেস্ট হয়েছে। আর কিছুক্ষণ আগে আমার জানা নেই আপনারা চ্যানেলে দেখিয়েছেন কিনা, তৃণমূলের এমএলএ হুমায়ুন কবির ওই সন্তান হারা মায়ের বাড়িতে গেছে, গিয়ে কি করেছে, পয়সা অফার করছে। এই নির্লজ্জ তৃণমূলের এটাই তো মডেল। এরা হিন্দু বিভাজনের রাজনীতি, হিন্দু মুসলিম, এটা আমাদের ওপর বারবার করে বলা হয়, তো এই বিভাজন এরা করে। খালি এই বিভাজন করে থামে না, এরা ওই বিভাজন করে যে তৃণমূলী মুসলিমরা, যাই মুসলিমরা তৃণমূলকে ভোট দেবে না, তাদের বাড়িতে বোমা ছুড়ে তাদের বাড়ির সন্তানদেরকে মেরে দেবে। তারপর আরেকজন মুসলমানকে দিয়ে তার বাড়ি পাঠিয়ে পয়সা অফার করা হবে। এই হচ্ছে তৃণমূলী মডেল। আপনি ভাবুন তো, হুমায়ুন কবির কোন প্রশাসনিক পোস্টে রয়েছেন? উনি কি সরকারের কেউ না, উনি একজন তৃণমূলের এমএলএ। উনি কোন অধিকারে গিয়ে সন্তানারা মায়ের কাছে পয়সা অফার করেন? এইটা হচ্ছে তৃণমূলী মডেল। আমি বলছি হিন্দু ভোট কনসলিডেশন হচ্ছে না, এটা একটা প্রশ্ন, ঠিক আছে, আপনারা তর্ক বিতর্ক করুন, আমি ওর মধ্যে ঢুকছি না। কিন্তু রাজ্যের মানুষ যদি তারা মনে করেন যে এই কালীগঞ্জ মডেল তারা আবার দেখতে যান জায়গায় জায়গায় 2026-এ, তবেই তৃণমূলকে কিন্তু তারা সমর্থন করবে, নয়তো এই খুনি দারিন্দা তৃণমূলকে তারা ডাস্টবিনে ছুড়ে। আমার সুদীপের কাছে এখানে প্রশ্ন, যে সুদীপ, বিরোধীরা এই অভিযোগ কিন্তু 2021-এর ভোটের পর থেকেই বারবার করছে। 2021-এর পরও যে পোস্ট পোল ভায়োলেন্স দেখা গেছে এবং সাম্প্রতিকতম কালীগঞ্জের যে ঘটনা, বারবার এই প্রশ্ন উঠছে যে যদি তৃণমূল কংগ্রেস কনফিডেন্টই থাকে, যদি তৃণমূল কংগ্রেস তারা এখনো পর্যন্ত তাদের ভোট বাক্সে তাদের যে আধিপত্য সেটা অটুটি থাকে, তাহলে এগুলো কেন ঘটছে বারবার? আমি প্রথমেই কলকাতা টিভির যে সমস্ত দর্শকরা এটা দেখছেন, যেহেতু তামান্নার প্রসঙ্গটা উঠলো, আমরা নিশ্চিতভাবে তাদের শোক সন্তান পরিবারের পাশে আছি। জানি যে কোনো শোকই মায়ের সন্তানকে ফিরিয়ে দিতে পারবে না। তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কাল বিলম্ব না করে নির্দেশ দিয়েছেন যারা দোষী তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়ার জন্য, এবং আমরা সার্বিকভাবে পরিবারের পাশে রয়েছি। কিন্তু আজকে যে বিষয়ে আলোচনা আপনি উত্থাপন করলেন, বিজেপি সেখান থেকে ঘুরে গিয়ে তামান্নার প্রসঙ্গে এলো। ও বলছে যে আজকে ওরা হিন্দু ভোট ভাগ হলো কি হলো না এটা নিয়ে আলোচনা করবে না, অথচ সারা বছর এটা নিয়েই আলোচনা করে। দেখুন,
আজকে নিঃশব্দ বিপ্লবের মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব স্পষ্টভাবে বলেছেন যে বিজেপি 50টার বেশি আসন 2026-এর বিধানসভা নির্বাচনে পাবে না। তার কারণ আপনারা দেখুন, বিজেপির এই যে লাগাতার কুৎসা, 2021 সালের নির্বাচনের পরেও তো পোস্ট পোল ভায়োলেন্সের কথা উঠেছিল, এমনকি সিবিআই প্রোব পর্যন্ত হয়েছিল। আজ পর্যন্ত সিবিআই এর রিপোর্টে কি এসছে আমরা কেউ জানি না। তারপরে 2022-এ পুরসভার নির্বাচন হয়েছে, বিজেপি হেরেছে। তারপরে 2023-এ পঞ্চায়েতের নির্বাচন হয়েছে, বিজেপি হেরেছে। তারপরে 2024-এ লোকসভার নির্বাচন হয়েছে, বিজেপি হেরেছে। তারপরে 2025-এ উপনির্বাচন হয়েছে, বিজেপি হেরেছে। 2021 থেকে 2025-এর মধ্যে 11টা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছে, বিজেপি হেরেছে। তৃণমূল কংগ্রেস সবকটাতে জিতেছে। এবং আজকে আমরা আবার বলছি যে পোলারাইজেশনের রাজনীতি বাংলায় খাটবে না। যে বাংলাটা মাতঙ্গিনী হাজরার বাংলা, যে বাংলায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কাজ করেছেন, এবং এই বাংলার মাটিতে একই সাথে রবীন্দ্রনাথ এবং কাজী নজরুল ইসলাম, আমরা ছোটবেলা থেকে স্কুলের বইয়ের ডান দিক বাঁ দিকে নজরুল রবীন্দ্রনাথ পড়ে বড় হয়েছি। সেখানে বিজেপি এসে পোলারাইজেশন, ধর্মীয় উস্কানির, বিজেপির তো বক্তব্য যে তোমরাও পোলারাইজেশন করো, এবং আমরা দেখেছি বাম কংগ্রেসেরও একটা বক্তব্য যে তোমরা যেটা করো বিজেপি এবং তোমরা যেটা করো সেটা কম্পিটিটিভ কমিউনালিজম। না না, আমাদের আপনি বলুন না কমিউনালিজমটা কোথায়? যে বাড়ির বোনটা কন্যাশ্রী পায়, বা যে বাড়ির ছেলেটা সবুজ সাথীর সাইকেল পায়, বা যে বাড়ির মেয়েটা রূপশ্রীর টাকা পায়, সেটা হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, জৈন, শিখ না ইসাই এটা দেখে দেওয়া হয়, মানুষ বলে দেওয়া হয়। মমতা বন্দ্যোপাধ্যায় রাজধর্ম পালন করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যেমন কালীঘাটের স্কাইওয়াকও করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় পাথর চাপড়িরও উন্নয়ন করেছেন। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় যখন জগন্নাথ মন্দির করে, তখন জয় জগন্নাথ শুনলে বিজেপি ঘরে ঢুকে যাচ্ছে, বিজেপির গায়ের জ্বালা হচ্ছে। আর অন্যদিকে যখন বিজেপি এলাকায় এলাকায় ঢুকে ঢুকে, এই শুভেন্দু অধিকারী, আমি 16 তারিখে আমি নিজে কালীগঞ্জের নির্বাচনের প্রচারে গেছিলাম, সুকান্ত মজুমদার ওই দিন একই দিনে কালীগঞ্জের নির্বাচনের প্রচারে গেছিলেন। সুকান্ত মজুমদার বলেছেন যেখানে যেখানে হিন্দু ভোট আছে, বুথ আছে, সেই প্রত্যেকটি বুথে বিজেপি জিতবে। আমি আপনাকে বলছি 109টা হিন্দু বুথের মধ্যে 108টাতেই তৃণমূল কংগ্রেস জিতেছে। আমি আসবো ফালতু। খালি তোমাকে একটা প্রশ্ন করছি, তোমাকে একটা প্রশ্ন করছি সুদীপ, দাঁড়াও। তুমি বললে মানুষ সবাই এক, খুব ভালো কথা। আমার একটা রিলেটেড প্রশ্ন আছে। তাহলে আজকে আমরা জানতে পারছি, সংবাদ মাধ্যমে বেরিয়েছে, একটা স্কুলে মিড ডে মিলের খাবার হিন্দুদের জন্য আলাদা তৈরি হচ্ছে, মুসলমান বাচ্চাদের জন্য আলাদা তৈরি হচ্ছে। এটা তো তোমাদের বাংলায় হচ্ছে, তোমাদের তত্ত্বাবধানে হচ্ছে। দাঁড়াও, উত্তর দেবে। শোনো না, তোমার মুখ্যমন্ত্রী বিশাল তৎপর, উনি একদম সহৃদয় ব্যক্তি একজন, উনি পুরোপুরি এই পরিবারটার পাশে আছেন। তাহলে 24 জনের এগেইনস্টে যে এফআইআর হলো, মাত্র মুখ্যমন্ত্রী বলার পরেও 5 জনকে কেন অ্যারেস্ট করা হলো? বাইরে আছে, যখন বলবে তখন বলতে দিতে হবে। আর প্লিজ শব্দ চয়নটা, এক সেকেন্ড না, শব্দ চয়ন একটা লাইভ ডিবেট, সেই লাইভ ডিবেটের সঙ্গে সাযুজ্যপূর্ণ শব্দ চয়ন করো। আমরা রকে, প্লিজ, আমরা পাড়া রকে আড্ডা দিচ্ছি না। এরা পাড়া রকের থেকে এক সেকেন্ড, বাট এটা পাড়ার রক না, বাট এটা পাড়ার রক না, অনুব্রত মণ্ডলের দল, এটা পাড়ার রক না। আমি ওদের উনি কি শব্দ চয়ন করেছেন, আমি যেহেতু স্টুডিও থেকে দূরে রয়েছি না, তুমি শুধু তোমার পয়েন্টে এসো, নো পার্সোনাল না হয়েছে, এটাই বিজেপির সংস্কৃতি। আমি শুধু একটাই কথা বলবো, 24 জনের মধ্যে 5 জন গ্রেপ্তার হয়েছে এবং 4 জন 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার হয়েছে। তৃণমূল কংগ্রেসের দিকে আঙুল তোলবার আগে আমি একটু বাল্মীকির পরিবারের সাথে বিজেপি কি করেছিল, আর কুলদীপ তবে মালা পরিয়ে বিজেপি চাইছেন অ্যাকশন, তাও বাকি 19 জন। আমি আসবো এক সেকেন্ড, সুদীপ আপনারা দুজনের কাছে আসবো, আমি অশোক ভট্টাচার্যের কাছে আসবো। অশোকদা, যদি আমরা দেখি যে এই আমি শুরুতেই যেটা বললাম যে এই গত 4 বছর 2 মাসে নির্বাচনে যদি শাসক দলকে, শাসক পক্ষকে বেগ দিয়ে থাকে কোনো বাই ইলেকশন, কোনো নির্বাচন, নট অনলি বাই ইলেকশন, সেটা হচ্ছে সাগরদিঘি মডেল। যদিও সেই সাফল্য আপনারা ধরে রাখতে পারেননি, বরং আমরা দেখতে পেয়েছি যে আপনাদের যে ভূমিক্ষয়, সেটা এক হচ্ছে ভোটের ময়দানে, 2 হচ্ছে আপনাদের জনপ্রতিনিধি, প্রাক্তন জনপ্রতিনিধি, আপনাদের নেতা, তাদের ক্রমশ আপনারা হারাচ্ছেন, তারা দল বদল করছেন। এই অবস্থায় দাঁড়িয়ে আপনারা কি করবেন 2026-এ? দেখুন, সাগরদিঘি মডেল ব্যর্থ হয়েছে কি করে বলবেন আপনি?
সাগরদিঘিতে আমাদের বাইরন বিশ্বাস চলে গেছে, কিন্তু সাগরদিঘির যে মানুষগুলো কংগ্রেস বামপন্থী জোটের প্রার্থীকে জয়ী করিয়েছিলেন সেই মানুষগুলো তো আমাদের পাশ থেকে সরে যাননি। পঞ্চায়েতের যে ফলাফল, অশোকদা আমি খুব হ্যাপিলি বলছি তো শেষ করতে দিন। এই সাগরদিঘি মডেল ব্যর্থ কি না ব্যর্থ নয়, এটা আমি খুব হ্যাপিলি এখানে আলোচনা করতে পারতাম যদি তার পরের যে বাই ইলেকশনগুলো হয়েছে একটাতেও এই সাগরদিঘি মডেলের রিফ্লেকশন আপনারা ঘটাতে পারতেন, বাট আনফর্চুনেটলি আপনারা পারেননি। শুধু তাই নয়, 2024-এর যে লোকসভা নির্বাচন সেখানে অধীর রঞ্জন চৌধুরীর মতো স্টলওয়ার্ড এই উত্তরটা আপনাকে এই উত্তরটাতে তাকে হারতে হয়েছে। উত্তরটাতে আমাদের আসছিলাম আমরা, আপনাদের সাংসদ সংখ্যা একে এসে দাঁড়িয়েছে। এই উত্তরটাই আমি দেবো তো। আপনি এতক্ষণ তৃণমূল আর বিজেপির বাইনারিটা দেখলেন, এবার আমার একটু কথাটা শুনুন, আমাদের কথাটাও তো একটু শোনার প্রয়োজন আছে। সেটা হচ্ছে এ রাজ্যে মেরুকরণের রাজনীতি খুব সুচতুরভাবে তৃণমূল এবং বিজেপি করে যাচ্ছে। ভোট যত আসবে, আপনি শামশেরগঞ্জ দেখলেন, আপনি মহেশতলা দেখুন, নোয়াপাড়ার গারুলিয়ায় কদিন আগে ঘটলো, সামান্য থেকে সামান্যতম ঘটনাকে ধর্মীয় সংঘর্ষ, গোষ্ঠী সংঘর্ষের একটা জায়গা দিয়ে দেওয়া হচ্ছে। আগুন জ্বলছে। আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার খুব ভালো একটা কথা বলেছেন মৌপিয়া, যে আগুন জ্বালাচ্ছে বিজেপি আর ম্যাচ বক্স, দেশলাই বক্সটা হাতে তুলে দিচ্ছে তৃণমূল। ঠিক এই জায়গা থেকে ধর্মীয় মেরুকরণের একটা বাতাবরণ আপনি যদি সাগরদিঘি নির্বাচনের পর থেকেই দেখেন এরা শুরু করে দিল, এবং তার প্রভাব 2024-এর লোকসভাতেও পড়ল। আমি শুধু একটা কথা বলতে চাইছি, যারা আজকে বলছে কালীগঞ্জে নাকি হিন্দু ভোট একত্রিত হয়েছে, আমি আগে এই উত্তরটা দিই আপনার বিষয়ের ওপরে। সেটা হচ্ছে 2021-এ, এটা তো আমার কথা নয়, বিজেপি দাবি করে, হিন্দুস্তান যাদের এজেন্ডা, যাদের সংস্কৃতি, তারা বলে আমরা হিন্দু ভোট নিয়ে আছি। খুব ভালো বাবা, আমার কথা নয়, অভ্র না বলতে পারে, শুভেন্দু অধিকারী বলছে। তা সেই হিন্দুরাই যদি ভোট দিয়ে থাকে 2021-এর থেকে কালীগঞ্জ সেগমেন্টে 2024-এ বিজেপি কম ভোট পেয়েছে। আজকে 2025-এ বাই ইলেকশনে এসে তার পার্সেন্টেজ আরও কমেছে। সেখানে কংগ্রেস এবং বামপন্থী প্রার্থীর, জোটবদ্ধ প্রার্থীর পার্সেন্টেজটা বেড়েছে। আপনি বলতে পারেন যে বাই ইলেকশন, ভাই ভোট কম পড়েছে, ভোটের সংখ্যা কম হতে পারে, কিন্তু পার্সেন্টেজটা অন্য জিনিস, অনুপাতের হারটা অন্য জিনিস। অনুপাতের হারে বোঝা যাচ্ছে যে হিন্দু ভোট নাকি একমাত্র তাদের পৈতৃক সম্পত্তি বলে তারা দাবি করেন, সেই হিন্দু ভোট তারা পাচ্ছেন না। এটা গেল 1 নম্বর কথা। 2 নম্বর কথাটা হচ্ছে একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে আপনি যেটা বলছেন যে আমরা কেন ব্যর্থ। হ্যাঁ সত্যি তো, আমরা আমাদের ইস্যুগুলোকে আজকে ভাবুন, আজকে স্টুডিওতে বসে আলোচনা করছি আমরা বাংলাতে। আপনি দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন, বাংলার নির্বাচন এবং নির্বাচন পরবর্তী আলোচনা নিয়ে আলোচনা করতে গিয়ে আপনারা কখন কি বলেছেন, কখনো অর্থনৈতিক আর্থিক দুর্নীতির কথা, কখনো সন্ত্রাসের কথা, কখনো অমুক অনেক দুর্নীতির কথা, নানান ইস্যুর কথা, কিন্তু কখনো আপনি ভাবতে পেরেছেন যে হিন্দু ভোট, মুসলিম ভোট, খ্রিস্টান ভোট, বৌদ্ধ ভোট এই বাংলায় বসে আমাদের আলোচনা করতে হবে? এবং আমরা বলছি এইটা আলোচনা হবে না, এই ন্যারেটিভটা আমাদের ন্যারেটিভ নয়। তৃণমূলের বিকল্প আমরা, তৃণমূলের বিকল্প বিজেপি হতে পারে না। এই ন্যারেটিভ বলুন, বাইনারি বলুন, হোয়াটএভার, সেইটাকে কাউন্টার করতে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী কবার এ রাজ্যে আসছে? দেখুন, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ছাড়াও ম্যাটার্স, রাহুল গান্ধী ম্যাটার্স, প্রিয়াঙ্কা গান্ধী ম্যাটার্স। আপনি এটা খুব ভালো করে জানেন, আপনি দীর্ঘদিন রাজনীতি করছেন। রাহুল গান্ধী এখানে আর দে সিরিয়াস অ্যাবাউট বেঙ্গল, ভারত জোড়ো যাত্রা, বাংলার রাজনীতি নিয়ে তারা সিরিয়াস যাত্রা করেছে। কেন সিরিয়াস হবে না? কেন সিরিয়াসটা হবে না? রাহুল গান্ধী কিংবা প্রিয়াঙ্কা গান্ধীর কর্মসূচি এই স্টুডিওতে বসে নিশ্চয় ঠিক হবে না। রাহুল গান্ধী কিংবা প্রিয়াঙ্কা গান্ধীর কর্মসূচি সর্বভারতীয় নেতৃত্ব ঠিক করেন, নিশ্চয়ই তার রোডম্যাপ আছে, নিশ্চয়ই তার রুটম্যাপ আছে। আমি এখানে সুমনদার কাছে আসি। সুমনদা, আবারও বলছি যে একাধিক ইস্যু, বরং যদি আমরা দেখি যে পশ্চিমবঙ্গে যেভাবে একের পর এক রাজনৈতিক ইস্যু তৈরি হচ্ছে, এবং সেটা সন্দেশখালী হোক, সেটা শিক্ষা দুর্নীতি হোক, সেটা আরজিকর কাণ্ড হোক, একের পর এক ইস্যুতে বঙ্গ রাজনীতি যেভাবে তোলপাড় হচ্ছে, সেটাকে বিরোধীরা সেটা নিয়ে যতটা ভোকাল থাকছে, কিন্তু মানুষের কাছে ভোটের নিরিখে সেটাকে কেন ট্রান্সলেট করতে পারছে না? দেখুন, আগে কালীগঞ্জের উদাহরণটা দেওয়া যাক। আগের দিনে যেদিনকে কালীগঞ্জের রেজাল্টটা বেরিয়েছিল সেদিনকে আমি আপনাদের স্টুডিওতে ছিলাম। তামান্না খাতুনের ঘটনাটা খুব দুর্ভাগ্যজনক। ওটাকে একপাশে সরিয়ে আমি স্ট্যাটিস্টিক্স নিয়ে কথা বলি। দেখুন, কালীগঞ্জে টোটাল ভোট 2,55,000, তার মধ্যে 1,14,000 ভোট হচ্ছে হিন্দু ভোট। এই 1,14,000 ভোটের মধ্যে যা ভোট পোল হয়েছে তার থেকে 52,000 ভোট পেয়েছে বিজেপি। 109টা বুথ হিন্দু প্রধান। যদি আপনি 109টা বুথের রেজাল্ট দেখেন তাহলে দেখবেন বহু হিন্দু প্রধান এলাকায় বিজেপি হেরে গেছে। আমি একটা বড় এলাকার কথা বলি, কোবরা, যেখানে 6,000 ভোট ছিল। গত লোকসভাতেও বিজেপির এখানে 1,027 ভোটের লিড ছিল।
সেটাতে বিজেপি এবার হেরে গেছে 87 ভোটের ডাউন। এরকম আরও কোবরার পরে লক্ষ্মীপুর আছে, আরও অনেকগুলো পরপর অঞ্চলের নাম আমি বলে যেতে পারবো। তো দেখুন ঘটনাটা হচ্ছে কি, তার মানে হিন্দু ভোট পুরোটা বিজেপির কাছে কনসলিডেট করছে না, সেটা বিজেপির জন্য প্রথম চ্যালেঞ্জ। দ্বিতীয় পলিটিক্যাল চ্যালেঞ্জ যে পলিটিক্যাল চ্যালেঞ্জটার জন্য আরএসএস, আমি আপনাদের প্রতিবেদনকে যদি ধরে নিই, আরএসএস যেটা বলেছে পশ্চিমবঙ্গের একটা সমস্যা আছে, এটা উত্তরপ্রদেশ না, উত্তরপ্রদেশে মুসলিম ভোটের কনসলিডেশন আর পশ্চিমবঙ্গের মুসলিম ভোটের কনসলিডেশন তফাৎ, এটা বিভিন্ন জেলায় স্প্রেড করে আছে। 94টা এমন আসন আছে যেখানে আপনি মুসলমান ভোটই মেজরিটি, তার মানে সেখানে বিজেপি প্রথমেই ডাউন হয়ে গেল। আরও অন্তত 30টা সিট আছে, 30টার কাছাকাছি, যেখানে মুসলিম ভোট 20%-এর উপরে, তার মানে আপনি 124টা সিটকে বাইরে রেখে লড়াইটা লড়তে নামছেন। তার মানে আপনাকে বাকি 170টা সিটে আপনাকে 147 পেতে হবে। সো আপনি প্রথমেই, কেন আরএসএস বলছে, প্রথমেই আপনার কাজটাকে প্রায় অসম্ভব করে দিচ্ছেন। 170-এ 147 পাওয়া মানে আপনাকে প্রায় 90% স্কোর করতে হবে। তো এইটা হচ্ছে সমস্যা। দেখুন মানে এটা বিজেপিকেও বুঝতে হবে, এটা পলিটিক্যালি আপনি যদি স্প্রেডটাকে দেখেন তাহলেই বুঝতে পারবেন কোথায় বিজেপির চ্যালেঞ্জ। কালীগঞ্জে আমার মনে হয় যে আরএসএসের জন্য যেটা উদ্বিগ্ন ঘটনা ঘটেছে, যে আমি আবারও রিপিট করছি, যে কালীগঞ্জে যদি 10টা হিন্দু প্রধান অঞ্চল থাকে, 4টে তৃণমূল বার করে নিয়েছে, হুইচ ইজ তৃণমূলের জন্য। আমি আসবো এই প্রসঙ্গে। ইতিমধ্যে সিপিআইএম এর পক্ষ থেকে সায়ন ব্যানার্জিও আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। আমি একটা ছোট্ট বিরতি তার আগে নিচ্ছি, বিরতির পর সায়নের কাছে ফিরবো। দেখতে থাকুন বাংলা বলছে। ফিরে এলাম বিরতির পর, আমি সায়নের কাছে যাব। সায়ন, আমরা যদি দেখি একদম পরিসংখ্যানের দিক দিয়ে, যে 2019 সাল থেকে যে ভোটের ময়দানে খরা চলছে বামেদের, এবং যেখানে দাঁড়িয়ে তুমি জয়েন করার আগেই বলছিলাম যে 2021 পরবর্তী সময়ে শাসককে ধাক্কা দিতে পারে একমাত্র যে নির্বাচন, সেটা হচ্ছে সাগরদিঘি মডেল, কিন্তু সেটাকেও বেশি দূর টেনে নিয়ে যাওয়া গেল না। শুধু তাই নয়, আমরা যেমন বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনে বামেদের একটু ঊর্ধ্বমুখী গতি দেখেছিলাম, আমরা 108টা পুরসভার নির্বাচনে বামেদের ঊর্ধ্বমুখী গতি দেখেছিলাম। কিন্তু ফাইনালি গিয়ে এত যে ইস্যু নিয়ে এত তোলপাড় চলছে, এমন একাধিক ইস্যু রয়েছে যে ইস্যুগুলোতে তোমরা বাইনারির কথা বলছো, কিন্তু আমার এখানে প্রশ্ন যে কেন এই বাইনারিটা ভাঙতে পারছো না ভোট বাক্সে? প্রথম কথা হচ্ছে মৌপিয়াদি, সবাইকে শুভ সন্ধ্যা। 1 নম্বর কথা হচ্ছে লড়াইটা কঠিন বলতে গেলে খুবই কঠিন। এখন সেই কঠিন লড়াইতেও বামপন্থীরা চ্যালেঞ্জ গ্রহণ করেছে বিজেপি এবং তৃণমূলের যে বাইনারি, এবং আরো স্পষ্টত বলতে গেলে যে ধর্মের বিভাজনের রাজনীতি করবার চেষ্টা করছে, আমরা সেটাকে মোকাবিলা করে আমরা রুটি রুজির রাজনীতিকে ফিরিয়ে আনবার চেষ্টা করছি। এটা কঠিন, এটা অ্যাডমিট করতে আমাদের কোনো অসুবিধা নেই, এটা বুথ স্তর অব্দি নামিয়ে নিয়ে যেতে আমাদের কালঘাম ছুটে যাচ্ছে। কিন্তু এর মাঝে তুমি যতগুলো নির্বাচনের কথা বললে, তুমি সাগরদিঘি বললে, তুমি কলকাতা নির্বাচন বললে, তুমি কলকাতা কর্পোরেশন নির্বাচন এবং তার সাথে পৌরসভার নির্বাচন, যেটা একমাত্র বামপন্থীরাই জিতেছে নদিয়া জেলার অভ্যন্তরে, এর মাঝে মাঝে কিছু কিছু জায়গায় আমরা কিছু লোকাল ইস্যু এবং মূল ইস্যুতে আমরা ভোট করাতে পারছি যে না, একদম তা নয়, কিন্তু সেটা সামগ্রিকভাবে হয়ে উঠছে না। এই কারণ কোথাও গিয়ে ধর্মীয় বিভাজনের রাজনীতি, বিজেপি এবং তৃণমূলের বাইনারির রাজনীতি কোথাও গিয়ে সেটাকে ওভারটেক করে যাচ্ছে। কিন্তু মৌপিয়াদি, এখানে আমাদের 2-3টে কথা আছে। দেখো, লোকসভা ভোটের পর থেকে পশ্চিমবাংলায় টোটাল 11টা উপনির্বাচন হয়েছে, এবং 11টা উপনির্বাচন যখন হয়েছে তখন 26,000-এর প্যানেল বাতিল হচ্ছে, তখন আরজি করের ঘটনা ঘটছে, তখন তৃণমূলের নেতারা জেল খাটছে। কিন্তু তারপরেও এই 11টা উপনির্বাচনে শাসক তৃণমূল বিপুল ভোটে জিতেছে, আগের চাইতেও বেশি ভোটে জিতেছে। যদি আমরা দেখি, কথাটা খুব স্পষ্ট, এই ধর্মীয় মেরুকরণের রাজনীতি তৃণমূলকে অক্সিজেন যোগাচ্ছে, এবং বিজেপিও কোথাও না কোথাও গিয়ে হয়তো বুঝতে পেরেছে যে আমরা ক্ষমতায় আসতে পারবো না, কিন্তু অন্তত বাম কংগ্রেসকে শূন্য করে রাখা যাক। কিন্তু আশার কথা, দেখো, আমরা তো আশায় বাঁচি, আমরা এটুকু বলতে পারি, অপটিমিস্টিক ভিউতে আমরা বলতে পারি, তুমি যদি শেষ 1-2 মাসের অঙ্কটার দিকে তাকাও, 100 দিনের কাজের টাকা পাইয়ে দেওয়া এবং 100 দিনের কাজ শুরু করা, কারা করলো? লাল ঝান্ডা। স্মার্ট মিটারকে আটকে দেওয়া, কারা করলো? লাল ঝান্ডা। ডিএ ছিনিয়ে নিয়ে আসা, সরকারি কর্মচারীদের প্রাপ্য ডিএ ছিনিয়ে নিয়ে আসা, কারা করলো? লাল ঝান্ডা। আরজি করের আন্দোলনকে ফলপ্রসূ করা, কারা করলো? সামাজিক মানুষ করেছেন, নাগরিক করেছেন, আমরা সাথে ছিলাম।
ফলে তৃণমূলকে টেক্কা দেওয়ার মতো জায়গায়, বিজেপিকে টেক্কা দেওয়ার মতো জায়গায় আমরা আছি। কিন্তু এই যে ধর্মীয় মেরুকরণের রাজনীতি, আমি তোমার একটা ছোট্ট উদাহরণ দেবো আমি শেষ করবার আগে। এই কালীগঞ্জের উপনির্বাচন যেদিন হচ্ছে সেদিন তৃণমূলের বুথ আর বিজেপির বুথ, দুই বুথের সামনাসামনি তৃণমূল আর বিজেপির দুজন কর্মী ঝগড়া করছে। একজন বিজেপির পতাকা নিয়ে বলছে জয় শ্রীরাম, আর ঠিক উল্টো দিক থেকে বলছে জয় জগন্নাথ। এই জয়, একদম ভিডিওটা ভাইরাল হয়েছে। আর মাঝখান থেকে যে রাস্তাটা আছে ওটা রাস্তা না পুকুর, সেখানে কই মাছ ধরতে যাবে সেটা বুঝতে পারা দায়। এখন প্রশ্নটা হচ্ছে এই জয় জগন্নাথ আর জয় শ্রীরাম মানুষের ধর্মীয় ভাবাবেগের জায়গা থেকে রাজনীতিকে আলাদা করা এবং মূল এজেন্ডায় ফেরানোর যে রাজনীতি, এই কাজ আমরা করছি। আমাদের বিশ্বাস মানুষ তার আবেগের মধ্যে দিয়ে, তার অভিজ্ঞতার মধ্যে দিয়ে 2026 উপলব্ধি করবেন এবং তাদের ভোট নির্দিষ্টভাবে বাম গণতান্ত্রিক জোটের দিকেই আসবে। আমি আসবো সায়ন তোমার কাছে। আমি একটু দেখে নিই যেটা আমরা আলোচনা করছি যে 2021 থেকে 2026 যে গুরুত্বপূর্ণ নির্বাচন বা উপনির্বাচনগুলো গেছে, যদি আমরা একবার দেখার চেষ্টা করি যে সার্বিক চিত্রটা কি। দেখুন, 2021 সালে রাজ্যে বিপুল আসনে জয়ের পর তৃতীয়বার মুখ্যমন্ত্রী হন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি জেতে 77টি আসনে। আজ পদ্মের সেই আসন সংখ্যাই কমে 65। দলবদল থেকে উপনির্বাচনে হার। রাজ্যে ক্রমশ ক্ষয়িষ্ণু হয়েছে বিজেপি। 2022 সাল, রাজ্যের 108টি পুরসভায় ভোট। সেখানে তৃণমূল কংগ্রেস জেতে 102টি আসনে। সেবার কোনো আঁচড়ই কাটতে পারেনি বিজেপি, কোনো আসনই পায়নি তারা। উল্টে বামেরা জেতে তাহেরপুর, দার্জিলিংয়ে যেতে নবগঠিত হামরো পার্টি। 2019 সালে 18টি লোকসভা আসন জয়ের পর বঙ্গজয়ের যে স্বপ্ন দেখেছিল, বিধানসভার পর পুরো ভোটেও তা ধাক্কা খায়। এরপর আসে 2023, রাজ্য জুড়ে পঞ্চায়েত নির্বাচন। ভোটের 3টি স্তরেই অব্যাহত থাকে সবুজ ঝড়। সবকটি জেলা পরিষদই দখল করে তৃণমূল। উত্তরবঙ্গেও ধাক্কা খায় গেরুয়া শিবির। লোকসভা নির্বাচনে 42টি আসনের মধ্যে 29টিতে জেতে তৃণমূল। মাত্র 12টি আসন পেয়ে সন্তুষ্ট থাকতে হয় বিজেপিকে। একটি আসন পায় কংগ্রেস। 2019 সালে বিজেপি যেখানে 18টি লোকসভা আসন জিতেছিল, 2024 সালে তাদের হারাতে হয় 6টি আসন। উত্তরবঙ্গে হারেন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক। যে সন্দেশখালি নিয়ে সারা দেশে ঝড় উঠেছিল, সেখানেও জেতেন তৃণমূল প্রার্থী। ফলে স্পষ্ট হয়ে যায়, মমতা জামানায় বাংলার আইন শৃঙ্খলা নিয়ে দেশ জুড়ে ঝড় উঠলেও ভোটের বাক্সে তার প্রভাব পড়েনি। এরপর আসে আরজিকর কাণ্ড। সরকারি হাসপাতালের মধ্যে মেডিকেল ছাত্রী ধর্ষণ ও মৃত্যুর ঘটনায় তোলপাড় হয় গোটা রাজ্য। পথে নামেন সব বয়সের মানুষ। এমন স্বতঃস্ফূর্ত প্রতিবাদ বহুদিন দেখেনি রাজ্যবাসী। তবে তারপরেও একের পর এক বিধানসভা উপনির্বাচনে জয়ী হয় শাসক দল। উত্তরবঙ্গে আলগা হয় গেরুয়া মাটি। মাদারিহাট জিতে নেয় তৃণমূল। পরে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা যোগ দেন তৃণমূলে। আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলাল চলে আসেন ঘাসফুলে। দিনহাটাও দখল করে তৃণমূল। ফলে উত্তরবঙ্গে এখন অনেকটাই নড়বড়ে বিজেপি। আবার দক্ষিণবঙ্গে শুভেন্দুর জেলাতেও ভাঙন দেখা যায় বিজেপিতে। হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল যোগ দেন তৃণমূলে। রাজ্যের একমাত্র কংগ্রেস বিধায়ক সাগরদিঘি কেন্দ্রের বাইরন বিশ্বাস যোগ দেন শাসক দলে। ফলে 2025-এর আগে অনেকটাই ঘর গুছিয়ে নিয়েছে তৃণমূল। সিপিএম বা কংগ্রেসও কিছু জায়গায় বিজেপিকে সামান্য চ্যালেঞ্জ দিচ্ছে। কালীগঞ্জে রাম ভোট সামান্য হলেও ফিরেছে বামে। ফলে শুভেন্দু হিন্দু ভোটে বাজি রেখে রাজ্য জয় করতে চাইলেও 2025-এর সমীকরণ কোন দিকে যাবে তা দেখার অপেক্ষায় গোটা দেশ। কলকাতা টিভি। আমার এখানে অভ্রর কাছে প্রশ্ন, যে অভ্র আসলে হচ্ছে শুধু ইস্যু থাকলেই হবে না। ডেফিনেটলি যখন 2026-এ তৃণমূল কংগ্রেস লড়তে যাবে, তাদের সঙ্গে তো 15 বছরের অ্যান্টি ইনকামবেন্সিও থাকবে এবং রাজনীতিতে অ্যান্টি ইনকামবেন্সি সবসময়ই একটা কম বেশি একটা ফ্যাক্টর। কিন্তু প্রশ্ন হচ্ছে অর্গানাইজেশন কি সত্যি তোমাদের স্ট্রং থাকছে? আমি একটু তোমাকে শোনাবো। আজকে কিছুক্ষণ আগে সুদীপ মেনশন করলো, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দাবি করছেন যে বিজেপি 50-এরও নিচে নেমে আসবে 2026-এ। শোনাবো। তুমি যত আঘাত করবে তৃণমূল কংগ্রেস দলটা তত শক্তিশালী হবে। আর আমি আপনাদের কথা দিচ্ছি, 2026-এর ভোট 2021-এ তো বিজেপির চাকাটা 77-এ আটকে গেছিল, এবার 50-এর নিচে থাকবে, কথা দিয়ে গেলাম 2026-এর লড়াই। অভ্র না, খুব ভালো। আপনাদের প্যাকেজ দেখে আমি বুঝতে পারলাম যে সাংগঠনিকভাবে রাজ্যে সবচেয়ে উইক হচ্ছে বিজেপি,
বামেরা যদিও বা শূন্য, তাদের সাংগঠনিক ক্ষমতা অপরিসীম, সব জায়গায় লাল ঝান্ডা আছে। মুশকিল হচ্ছে প্যাকেজ তুমি এত বুঝে যাচ্ছ, যিনি লিখেছেন তিনি অতটা বোঝেননি। তোমার প্রবলেম হচ্ছে তিনিও ততটা বুঝছেন না, তুমি এত বুঝে যাচ্ছ। আপনারা প্যাকেজ দেখাচ্ছেন বুঝে শুনে, সেটা নিয়ে ভালো কথা বললেও আমার দোষ? আমি তো সেটার বিরোধিতা করছি না, আমি তো ওটা থেকে দেখেই বলছি। আমি বলছি আপনাদের প্যাকেজ দেখে আমি বুঝতে পারলাম আমরা খুব উইক জায়গায় আছি, আমি ওটার বিরোধিতা করছি না বলে আমার দোষ। যাই হোক, কী বলবো, আমি পূর্বতন বক্তা সায়নের থেকে শুনে বুঝলাম যে সব জায়গায় লাল ঝান্ডা আছে, খুব ভালো কথা। ওই ডিফ্যাক্টো মুখ্যমন্ত্রী যাকে আপনারা ভাবেন বা অনেকে ভাবে, তাকে তার একটা প্যাকেজ দেখালেন, তার কথা শুনে বুঝতে পারলাম যে বিজেপি খুব খারাপ জায়গায় আছে। আবার এক জিনিস বুঝলাম, কিন্তু আমি আরও কয়েকটা প্রশ্ন জাগছে যেগুলো আমি বুঝতে চাই। আমার প্রশ্ন হচ্ছে যে কালীগঞ্জ নিয়ে আমরা যখন আলোচনা করছি, সায়ন খুব ভালো করে জানে তামান্না খাতুন মারা গেছে। প্রত্যেক বক্তা বলার সময় তামান্না খাতুনের বিষয়টা সাইডলাইন করে দিচ্ছে। আমার বক্তব্য হচ্ছে, সায়ন তোমার কাছে আমার বিনম্র প্রশ্ন, যে তামান্না খাতুনের পরশু থেকে গিয়ে কালীগঞ্জ থানায় সেখানে বিক্ষোভ দেখানো থেকে শুরু করে কন্টিনিউয়াসলি সেখানে আছে কে বামেরা। হ্যাঁ, আপনি বামেদের বলছেন কেন? ওকে একটু বলতে দিন, ও তো বলবে। আমি বলছি যে তুমি বলার সময় একবারও তামান্না খাতুনের ব্যাপারটা উল্লেখ করলে না। তুমি কিন্তু উল্লেখ করতে পারলে না বা উল্লেখ করলে না যে হুমায়ুন কবির তৃণমূলের এমএলএ, তাকে পাঠিয়ে পয়সা অফার করেছে তার বাড়ির লোককে। আমি বলছি যে চন্দন দাস, হরগোবিন্দ দাস মুর্শিদাবাদে যাদেরকে কুপিয়ে খুন করা হয়েছিল, তখন তোমরা দাবি করেছিলে বা তখন তোমরা বলেছিলে তারা লাল ঝান্ডার সঙ্গে জড়িত ছিল, কিন্তু ওই পরিবারের পাশে তোমরা কিন্তু দাঁড়াতে পারোনি। আমার বক্তব্য, ওখানে চন্দন দাস, হরগোবিন্দ দাস কিন্তু সিপিএম করতো বলে বা সমর্থন করতো বলে খুন হয়নি, তারা খুন হয়েছিল, কুপিয়ে মারা হয়েছিল তারা হিন্দু বলে। তোমরা এটাও বলতে পারোনি। এই জায়গা থেকে দাঁড়িয়ে তোমরা শূন্যে আছো, মহাশূন্যে আছো, আমি সেই বিতর্কে যাচ্ছি না। আমি তোমার কথা শুনে মেনে নিচ্ছি তোমরা সব জায়গায় রয়েছো, কিন্তু তাহলে তোমরা এই বিষয়গুলো নিয়ে কেন এতটা ভোকাল হতে পারছো না বলো তো? এটা একটু কাইন্ডলি বুঝিয়ে দাও। মৌপিয়াদি, তোমার এই প্রোগ্রামে যোগদান করতে গিয়ে আমার যেটুকু সময় আমি পরে এসেছি, এর অন্যতম কারণ হচ্ছে আমি এখন যেখানে বসে আছি, তোমার ইউনিট যেখানে এসছে, এটা সোনারপুরের একটা গ্রামাঞ্চল। আমরা এখানে 15 মিনিট ধরে রাস্তা অবরোধ করে বসেছিলাম এই খুনের প্রতিবাদে। গোটা রাজ্য জুড়ে হচ্ছে। আমি শুধু একটা ছোট্ট উদাহরণ দিলাম তোমাকে। মুসলিম মেরে মুসলিম প্রেম, তৃণমূল সেম সেম। তোমার ধাক আছে? সুদীপ্ত গুপ্ত, সৈফুদ্দিন মোল্লা, মইদুল ইসলাম মিত্রে, আনিস খান, তামান্না খাতুন, লাইন লেগে যাবে তৃণমূলের হাতে খুন হয়েছে। তুমি এখানে বসে হিন্দু মুসলিম করতে চাইছো। এই তুমুল রাজনীতির, এই তুমুল সাম্প্রদায়িক রাজনীতির পরেও তোমাদের 5% ভোট কমেছে, আমাদের 2.5% ভোট বেড়েছে। কিন্তু মৌপিয়াদি, আসল কথা যেটা, আমি তোমাকে একটাই কথা বলছি, মানুষ সুযোগ দেয়। 2016 সালে আমাদেরকেও মানুষ সুযোগ দিয়েছিলেন, এবং সেখানে কিছু কিছু জায়গায় কিছু কিছু সিটে খুব কম মার্জিনে তৃণমূল জিতেছে, তারা সরকার তৈরি করেছে। 2021 সালে মানুষ ভেবেছিলেন বিজেপিকে দিয়ে তৃণমূলকে আটকে দেব, কিন্তু আসলে মানুষ কিন্তু বুঝতে পারছেন বিজেপিকে ভোট দেওয়া মানে আসলে যা হচ্ছে, ড্যাং ড্যাং করে তৃণমূল জিতছে। আমি তোমার শেষ 11টা উপনির্বাচন বললাম, আবার বলছি, ধর্মীয় বিভাজনের রাজনীতি বাংলাকে সর্বনাশ করছে, দাঙ্গার রাজনীতি সর্বনাশ করছে, এবং সেই সর্বনাশের পরিণাম হচ্ছে এই যে মুর্শিদাবাদের আমাদের দুজন ভাইয়ের কথা বলছে, দুজন দাদার কথা বলছে, হরগোবিন্দ দাসের কথা বলছে, এর রক্তের লাল দাগ লেগে রয়েছে তৃণমূলের হাতে। যতদিন নাই বিদেশ না, আমি বলছি, কারণ অনেকক্ষণ থেকে সমস্ত সাম্প্রদায়িক রাজনীতির দায় কার্যত তৃণমূলের ঘাড়েই ঠেললো। বিজেপি থেকে ঠেলেছে, ওই যে জয় শ্রীরাম বনাম জয় জগন্নাথ হচ্ছে। হ্যাঁ, আমি একটু মনে করিয়ে দেব যে ওদের দলের নেতা মোহাম্মদ সেলিম শুধুমাত্র মুসলিম অধ্যুষিত কেন্দ্রগুলোতে গিয়ে নির্বাচনের সময় নির্বাচনে লড়েন এবং হেরে বাড়ি ফিরে আসেন। তো ওরা কি তাহলে পক্ষান্তরে পোলারাইজেশনের রাজনীতিকে সমর্থন করে না বা পোলারাইজেশনের রাজনীতিকে কাজে লাগায় না? 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে কতগুলো একটা স্লোগান দিল, মুসলিম মেরে মুসলিম প্রেম, এটা একটা সাম্প্রদায়িক স্লোগান। ধর্মের নাম ব্যবহার করে এই যে স্লোগানটা দেওয়া হয়েছে, এটা একটা সাম্প্রদায়িক স্লোগান, তাহলে এটাও একটা সাম্প্রদায়িক রাজনীতিরই অংশ। 3 নম্বর, ওই যে সুদীপ্ত গুপ্ত থেকে মহিদুল কাদের সমস্ত নামটা বললেন, যারা শহীদ হয়েছেন ইত্যাদি ইত্যাদি, যেগুলো যদিও সেগুলো সবটাই বিতর্কিত,
এবং আমি শুধু মনে করিয়ে দেব যে ওদের দলের নেতা 34 বছর যে ক্ষমতায় ছিল, রবীন দেব থেকে কখন রিগিং দেব হয়ে গেছেন, অনিল বসু আরামবাগের সাংসদ ছিলেন, ভোটারদের থেকে বেশি ভোট পেয়েছিলেন, যত ভোটার তার থেকে বেশি ভোটে জিতেছিলেন আর কি। তো আমি সিপিএম আজকে হঠাৎ করে ধোয়া তুলসী পাতা হয়ে গিয়ে সমস্ত সাম্প্রদায়িক রাজনীতির দায় এদিকে চাপিয়ে দিচ্ছে তৃণমূলের গাড়ে, আর নিজেরা যখন অর্জুন সিং বিপাকে পড়ছে, অর্জুন সিং এর হয়ে মামলা লড়ছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আমি সিপিএম এর প্রতিনিধিকে এখানে আরো একবার মনে করিয়ে দেব যে আমি বুঝতে পারলাম না যে 100 দিনের কাজের আন্দোলন, সেই আন্দোলনকে বাংলা থেকে দিল্লিতে ত্বরান্বিত করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় ধর্ণা দিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ সংগঠিত করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় পিএমওয়াইএস এর বাড়ি বাংলায় হচ্ছে না বলে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন দপ্তর পর্যন্ত গিয়ে নিপীড়িত হয়েছেন। এইসব কথা বলে, এই লাল ঝান্ডা বলে উত্তর নেই। খুব সংক্ষেপে সায়নের কাছে খুব সংক্ষেপে উত্তর নেব, কারণ অশোক দাস সুমনদার কাছে আসতে হবে, আমার সময় সংক্ষিপ্ত। সায়ন, ভুলিয়ে পাওয়া যাবে না। আমি একদম সংক্ষেপে বলছি যে 100 দিনের কাজের কথা বললো, যাই নাটক করে গিয়ে থাকুক, কলকাতা হাইকোর্টের যে নির্দেশ তা আমাদের খেত মজদুর সংগঠন সর্বভারতীয় কৃষক সভা তারা যে মামলা করেছিলেন তার ভিত্তিতে বেরিয়েছে, এবং তার সাথে পশ্চিমবাংলায় তৃণমূলের জমানায় শিক্ষকদের চাকরি যা যা বিক্রি হয়েছে, এবং ডিএ চাইতে গেলে যে বলা হতো কুকুরের মতো ঘেউ ঘেউ করবেন না, অধিকার বুঝিয়ে নেওয়ার কাজ করেছে লাল ঝান্ডা, ভবিষ্যতেও সেই কাজে অটুট থাকবে। এই ধর্মের রাজনীতি বাংলায় করতে দেব না, যতদিন লাল ঝান্ডা বেঁচে আছে এই প্রতিবাদ চালাবো আমরা, এই প্রতিবাদ চলবে। বাংলাটাকে ঘরে পরিণত করা যাবে না। সায়ন আসবো, সুদীপ আসবো, অশোক দা ব্যাপারটা হচ্ছে আসবো, এক সেকেন্ড সুদীপ। তামান্না শেখের বাড়িতে গতকাল পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি সারাদিন ছিলেন তামান্না খাতুনের বাড়িতে। তামান্না খাতুনের মৃত্যুর প্রতিবাদে কাল সারা রাজ্য জুড়ে কংগ্রেস প্রতিবাদ করেছে, প্রতিটা ব্লকে ব্লকে। আমরা তামান্না খাতুনের বাড়িতেও যাই, আমরা হরগোবিন্দ দাসের বাড়িতেও যাই। এখানে অভ্র, এখানে কুম্ভীরাস্ত্র বর্জন করছে তামান্না খাতুনের জন্য, কিন্তু ওদের বিরোধী দলনেতা তামান্না খাতুনের বাড়িতেও যায় না, আর ঝন্টু শেখের বাড়িতেও যায়। তোমার কাছে বলিনি, আপনি জানেন না। আরে বিরোধী দলনেতা খোঁজো, তোমাদের অলরেডি দলনেতা খোঁজো। গেছে, আমি বললাম বিরোধী দলনেতা গেছিলেন, তাড়িয়ে গিয়েছিল, তাড়িয়ে গিয়েছিল। এবার প্রশ্ন হচ্ছে, আমি খুব স্পেসিফিক বলছি, আমাদের লড়াইটা যেটা সায়ন বললো একেবারে খুব কঠিন লড়াই। কেন কঠিন লড়াই জানো? এই যে রেশন থেকে জগন্নাথ মন্দিরের প্রসাদ দেয়া হচ্ছে, বিজেপির আপত্তি যে ওটা নাকি সনাতনীদের অপমান করা হচ্ছে। আমাদের আপত্তিটা অন্য জায়গায়। আমরা বলছি রেশন থেকে প্রসাদ আসুক, গজা আসুক, পেড়া আসুক, কোনো আপত্তি নাই, কিন্তু রেশন থেকে ন্যায্য মূল্যে গরিব, নিম্নবিত্ত, মধ্যবিত্ত পরিবারের মানুষগুলো যাতে গুণগত মানসম্পন্ন চাল পায়, চিনি পায়, গম পায়, লড়াইটা আমাদের এই জায়গায় মৌপিয়া। সুমনদা, লড়াই বাংলায় এমনি পায়। দেখুন, মানে আসবো সুদীপ, এক সেকেন্ড। দেখুন, আপনাদের চাল চুরি হয়তো ভাই সুদীপ, আর তুমি অর্জুন দা নিয়ে বললে বটে, আমি তোমার ধন্যবাদ জানাই, কুন্ডিস জানাই তোমাকে, কিন্তু অর্জুন দা নিয়ে এত বলো না, কাল বাদে পরশু আবার অর্জুন দা তৃণমূলে চলে যেতে পারে, তখন তোমাকে উইথড্র করতে হবে কথা। দেখুন, দুটো জিনিস বলার, সেটা হচ্ছে যে আপনি একটা জিনিস হতে পারে যে আপনি সবসময় ভোকাবুলারিতে থাকলেন, বড় বড় রেদরিক দিলেন, কিন্তু আপনি আপনার গ্রাউন্ডে স্ট্যাটিস্টিক্সে থাকলেন না। 2006 সালে যে ইলেকশনটা জেতার পরে যদি মানে বুদ্ধবাবু বলেছিলেন আমরা 235, 2006 থেকে 2021 15 বছরে আস্তে আস্তে সিপিএম হ্যাজ রেডিউসড ইটসেলফ টু 4.73% ভোট। এটা ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে হয়নি। ফলে সিপিএমকে তো প্রথম নিজেকে প্রশ্ন করতে হবে যে আমার কি ক্যাডার বেস ছিল, আমি কি শিক্ষিত করলাম, আমি তাদের কি মার্কস লেনিন পড়ালাম যে তারা সবাই সাভারকার বলতে চলে গেল। দেখুন, চিৎকার চেঁচামেচি আপনি যত করবেন, আপনি ব্যক্তিগত আলোচনায় যত যাবেন, তত দেখবেন শুভেন্দু অধিকারীর পাশে দাঁড়িয়ে থাকা শঙ্কর ঘোষ আর বঙ্কিম ঘোষকে আপনার মনে পড়বে। একজন ক্যাবিনেট সদস্য ছিলেন, একজন ডিএফআইয়ের নেতা ছিলেন। সো হোয়াট কাইন্ড অফ মানে ইউ হ্যাভ প্রডিউসড, মানে আপনি লাল ঝান্ডা দিয়ে কি প্রডিউস করেছেন সেটা চলে আসবে। দেখুন, ক্রাইসিস, আবার আমি বলছি যে ক্রাইসিস হচ্ছে যে লেফটকে যদি একটা বিকল্প বলে সত্যি সত্যি নিজেকে প্রতিষ্ঠা করতে হয়, তাহলে মৌপিয়া আপনার মনে থাকবে যে আপনার অনুষ্ঠানে একজন লেফটের বক্তব্য এসে বলেছিলেন যে আমরা এইসব কাকে মানে অন্য দেশে পাঠিয়ে দিচ্ছে, এসব আমার আলোচনার বিষয় নয়। তো আগে তো রাষ্ট্রে থাকতে হবে, তারপর তো লড়তে হবে। আপনি 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 আপনারা বিরাট নাটকীয়ভাবে বলতে পারেন
দেখুন নাটক তো আজকাল সবসময় হয়, কেউ সঞ্জয় লীলা বানসালির মতো ড্রেস করছে, সবাই কালো পাঞ্জাবি, সবাই মাথায়, এভরিথিং ইজ মানে ভেরি ভিজুয়ালি অপটিক্স তৈরি করছেন। কিন্তু আপনি ডাউনে, আবার আমি বলছি যে ডাউনে আপনি যেখানে বলছেন যে 109টা হিন্দু ভোট আছে, সেখানে যদি আপনার 40টা বুথ তৃণমূল বা কংগ্রেস লিড নিয়ে চলে যায়, তার মানে হিন্দু ভোট ইজ শিফটিং ফ্রম ইউ। দ্য সেম থিং অ্যাপ্লিকেবল যে লেফটের এই সব আন্দোলনের পরে আমি ওই জেলা পরিষদ বা পুরসভার ইলেকশন ধরছি না, আপনি 2019, 2024, 2021 এই 3টে ইলেকশন তো ভাই কেন্দ্রীয় বাহিনী দিয়ে হয়েছিল। তোমার নেতারাদের জামানত কেন থাকে না? তার মানে লোকে তোমার কথা বিশ্বাস করে না। 30 সেকেন্ডে আমি শায়নের রেসপন্স নিই। শায়ন, না না, এটা ঠিক, যা যা উদাহরণ দিল এটা ঠিক যে কিছু লোক সে তো দল বদল করেছে, জামা বদল করেছে, তাদেরকে আমরা পার্টি থেকেও এক্সপেল করেছি। আবার এটাও ঠিক সুমনদা, আপনি নিশ্চয়ই অ্যাপ্রিসিয়েট করবেন যে সময়তে আমরা ক্ষমতায় নেই, দল কার্যত সংসদীয় রাজনীতিতে শূন্য, সেই সময়তে গ্রাম থেকে শহর, কম বয়সী থেকে একটু প্রাপ্তবয়স্ক বা অভিজ্ঞ মানুষ, তারা সবাই মিলে আমরা দিনরাত চেষ্টা করছি বাংলাটাকে বাঁচানোর, আমাদের গর্বের বাংলাকে বাঁচানোর, এবং আমরা বিশ্বাস করি সেই বাঁচানোর যে কাজ, তাতে আপনাদেরকেও আমরা পাশে পেতে চাই সুমনদা। এই লড়াই ভয়ঙ্কর কঠিন লড়াই, এই আরএসএস এর দুই ফুল তৃণমূল আর বিজেপি, দুজনের বিরুদ্ধে আমাদেরকে লড়তে হচ্ছে, বড় ফুল ছোট ফুল, ভয়ঙ্কর কঠিন লড়াই। অব্র কিছু বলতে চাই, 1 সেকেন্ড অব্র, 30 সেকেন্ড অব্র, আমাকে শেষ। ফুল মেজো ফুল আমি জানি না, কিন্তু এপ্রিল ফুল কারা বানায় সেটা আরএসএস চাই বলে তোমরা ক্ষমতায় পারবে না। দামেদার বলছি গায়ে রাখতে কংগ্রেস থাকলে এই কংগ্রেস কে নিয়ে হাত মিশালো। আরএসএস চাই বলে তৃণমূল আছে, এরা হচ্ছে বড় বড় রাজনীতি চাই বলে তৃণমূল আছে, তোমরা পারবে না। ক্ষমতা এসছে পারবে না, আপনারা জোট দিয়েছিলেন 2011 তে, আপনারা তৃণমূলের জোট দিয়েছিলেন, লজ্জাও লাগে না। এখন আপনারা সিপিএম আপনারা তৃণমূলকে এই জায়গায় পৌঁছালেন, হবে না। আমাদের সময় একদম শেষ, আমাদের সময় একদম শেষ। ডেফিনেটলি টেলিভিশন ডিবেটে বিতর্কের ঝড় উঠছে, রাজপথে ঝড় উঠছে, বিধানসভায় ঝড় উঠছে, কিন্তু ভোট বাক্সে গিয়ে নির্দিষ্টভাবে শাসক দলের যে আধিপত্য, সেই আধিপত্যটা মোটের ওপর বজায় থাকছে। অন্তত সাম্প্রতিক উদাহরণ আবারও বলছি, সাগরদিঘি ব্যতিক্রম, তার বাইরে আমরা যে নির্বাচনগুলো সাম্প্রতিক অতীতে দেখেছি তাতে একই ফলাফলের মোটামুটি প্রতিফলন দেখা যাচ্ছে। 2026-এ কি এই ধারাই অব্যাহত থাকবে, নাকি বিরোধীরা তারা শুধুমাত্র যে রাজনৈতিক তর্ক, যে রাজনৈতিক আন্দোলন, তার বাইরে গিয়ে কোথাও সাংগঠনিকভাবেও এই কার্যকরী করতে পারবেন? তার উত্তরের জন্য আমাদের সামনের দিকে তাকিয়ে থাকতে হবে। আপাতত এখানেই শেষ করছি, দেখতে থাকুন কলকাতা টিভি।